আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন তিনি মালয়েশিয়াতে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে এখন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেনাবাহিনী বার্নাবাকে বিরোধী একটি স্পষ্টভাবে বললেন যে ফেব্রুয়ারির আকারে ইঙ্গিতে প্রথম ভাগে নির্বাচন প্রকাশ্যে অনুষ্ঠিত হবে এবং ক্যান্টনমেন্টের সমালোচনা নির্বাচিত করা সরকারের কাছে এবং ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে খোঁটা দিয়ে কথা বলা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। সিএনএ বলে আর কি, চ্যানেল নিউজ এশিয়া, সেনাবাহিনী আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথম দিক তাদেরকে ঢাকায় বসে সেটি সাক্ষাৎকার হলো দিচ্ছে এই সেনাবাহিনী কেন দরকার। এই সেনাবাহিনী আমাদের দুই দুজন সংস্কারগুলো না করে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে খুন করেছে, সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার প্রশ্ন এটাই, এই আপনার সেনাবাহিনী সেই কথাই মনে হয় মানে তাহলে আপনি সামরিক শাসন এক এক কথা বলছেন কেন? তারা বাংলাদেশে কায়েম করেছে। এই যে বিতর্ক হচ্ছে যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে, এটা কারণ তো ওনার জিয়াউর রহমান বক্তব্য। প্রথম সামরিক শাসন, এখন উনি মালয়েশিয়াতে যে সামরিক শাসন বললেন যে লন্ডনে এবং যে মনিবুল ফখরুদ্দিনের সময় তৃতীয় সামরিক শাসন। আর এখন এই সময়টিতে বলা হচ্ছে যে পর্দার আড়ালে থেকে আসলে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং শেখ হাসিনার যে পলায়ন এটি মূলত সেনাবাহিনীর কারণে হয়েছে। সেনাবাহিনী সরাসরি তার কমান্ড ব্যাপার হলো উনি নিজেই আবার বলছেন যে এরকম অবস্থায় নির্বাচন দিলে অনেকে এটাকে সেনা বিদ্রোহ, তাহলে সেনা কূপ, সেনা অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে, যার কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন। যদি সেনাবাহিনী শুধুমাত্র ক্যান্টনমেন্টে থাকতো, শেখ হাসিনা যেভাবে পুলিশকে সাজিয়েছিল এবং তার ছাত্রলীগ যুবলীগকে যেভাবে সে আর্ম করে ফেলেছিল, সেক্ষেত্রে বহুদিন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থাকতো। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলো তো ছিল কর্মকর্তা রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে হয়। তারা যদি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেশন করতেন বা দায়িত্ব কিংবা নিউট্রাল থাকেন তাহলে ভিন্ন ইতিহাস হতো। এর থেকে যেটি হচ্ছে যারা আগামীতে ক্ষমতা আসবে, রাষ্ট্র ক্ষমতা আসবে, রাজনৈতিক শক্তি তারা সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তারা মনে করছেন যে এদেরকে যতই আদর করা হোক না কেন, যত্ন করা হোক না কেন, এরা শেষমেশ আসলে পক্ষে থাকে না। এরা জিয়াউর রহমান তাদের জন্য কি না করেছেন, একটার পর একটা ক্যান্টনমেন্ট করেছেন, তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা থেকে শুরু করে তাদের যে ডিগনিটি, সেই ডিগনিটি তিনি দান করেছেন। তখন মিলিটারি বিরাট জিয়াউর রহমানের জন্য এর সাথে তাদের জন্য কি না করেছেন। তো জিয়াউর রহমান সাহেব শুধু নিজে নিহত হননি, পরবর্তীতে যখন কু করা হলো সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেনি, তার পরিবার পরিজনের সাথে ওভাবে দায়িত্ব পালন করেন। যদিও সেখানে খাওয়া দাওয়া মনে যে দুঃখটা আপনি বোঝার চেষ্টা করেন, বিএনপি তিনবার দুঃখ পেয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুতে একবার, জাস্টিস সাত্তারের ক্ষমতা হারানোর সময় একবার, আর ১১ সময় একবার, মোট তিনবার। আর চতুর্থবার অতটা মাইল্ড, কিন্তু মানে জিয়া পরিবার ভীষণ ব্যথিত হয়েছে। সেটা হলো সেনাবাহিনীর ভিতরে তাদের যে এক্সেস ছিল, বাড়িটা ছিল, সে বাড়িটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে। বিএনপির যারা লোকজন রয়েছে তারা নিঃসন্দেহে সেনাবাহিনীকে ভালোবাসবে, আপন করবে, একই কথা জাতীয় পার্টি, তারাও বলবে যে আমরা তো অনেক কিছু করেছি এই বাহিনীর জন্য। কিন্তু আমাদের বিপদের সময় তো জেনারেল নুরুদ্দিন খান থেকে বানালাম, তিনি দাঁড়ানো। আর এখন আওয়ামী লীগের লোকজন তো জেনারেল ওয়াকার সাহেবকে একেবারে গালাগাল করে যাচ্ছে তাই বলে তারা যে সকল কথাবার্তা বলছে, তাতে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তারা এই সেনাবাহিনী রাখবে কিনা সন্দেহ। এরকম একটা তাদের ক্ষোভ চলে আসছে যে এই সেনাবাহিনী আমাদের বাবাকে মারছে, ৭৫ আগস্ট ঘটাইছে, এই সেনাবাহিনীতে আমরা অনেক নিগৃহীত হয়েছি, ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, তারপরে সেই সেনাবাহিনীকে ব্যবসা দিয়েছি, বাণিজ্য দিয়েছি, আর্ম দিয়েছি, অ্যামুনিশন দিয়েছি। সেনাবাহিনীর যারা প্রধান হয়েছে নিজের ছেলের মতো তাদেরকে এক টেবিলে বসে খাওয়াইছি, দাওয়াইছি, আদর যত্ন করেছি। এরপরে আমার একেবারে নিকট আত্মীয় ভাগ্নের জামাইকে সেনাপ্রধান বানাইলাম, সে আমার সাথে কি করবে? আমি কোনো দিকে কোনো সময় ব্যয় না করে আমি পুরো সময়টা এই জিনিসগুলোতে আবার এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেনাবাহিনীকে পছন্দ করছেন, এমনকি মানে বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি, তিনিও সেনাবাহিনী বা জেনারেল ওয়াকারুজ্জামান তার প্রতি যে কৃতজ্ঞ আমার কাছে মনে হচ্ছে না, কোন অবস্থাতে মনে হচ্ছে না। এরপর
বিএনপি গেল, জাতীয় পার্টি গেল, ইউনূস সাহেব গেল, আর এনসিপি। এখন এনসিপির যে আজকের অবস্থান বা এনসিপি আজকের যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ রাজনৈতিক দল করেছেন, তারা তো সেনাবাহিনীর তৈরি করা একটা বাগান, সেই বাগানে প্রস্ফুটিত। আপনি দেখেছেন আজকে তো মানে 18 তারিখ, সেনাবাহিনী যদি 15 আগস্ট কোঅপারেশন না করতো, 5 তারিখে ঘটতো না। আমরা লক্ষ্য করলাম যে বললেন এবং আরো অনেক রক্ত এবং অনেক লাশের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী এবং তারপর একদিন ধানমন্ডির বলতে শুনলাম আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে প্রেস সেক্রেটারির সেনাবাহিনীর সঙ্গে এরপর দেখলাম যে একজন এনসিপির যারা নেতৃবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হরিহরাত্মা, তাকে ধরে নিয়ে একদিকে একটা হত্যা প্রচেষ্টা মামলায় সেই দিক থেকে আদালতে নেওয়া হলো এবং ফখরুদ্দিন সাহেবের যে সরকার, পরে আবার দেখলাম তাদের মধ্যে অ্যাডাপশন ছিল শেষ সময় ওসিকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে ওর বেসামরিক যে সরকার সেনাবাহিনীর সমর্থন নিয়ে এই যে বিষয়গুলো মানে ক্ষমতা পরিচালনা করছে, তাদের একটা নিরাপদ প্রস্থান হচ্ছে সেনাবাহিনীর কারণে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি পর্যায়ে কেউ করতে চায়, মনিরুল সাহেব যারা অভ্যুত্থান ঘটিয়েছেন, তারাও নিরাপদে চলে যেতে পেরেছিলেন। এই কাজটা কি আপনি কি কারণ হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সমঝোতা করিয়ে দেওয়া হয়েছিল, মূল জিনিসটাতেই ফলে তারা নির্বিঘ্নে চলে গিয়েছেন। এবং তাদের মধ্যে কেউ জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি পুরস্কৃত হয়েছেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিলেন, তারপরে সংসদ সদস্য হয়েছেন, তারপরে ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়ে একেবারে আমিও পত্রিকায় দেখলাম মানে যাকে বলা হয় একেবারে সবকিছু দিয়ে তাকে সুসজ্জিত করা প্রেস সেক্রেটারির নির্দেশনা মোতাবেক। এইবার কি হচ্ছে, এবার কেন সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই সেনাবাহিনীর প্রতি বিক্ষুব্ধ? এরপর যারা স্টেক হোল্ডার, এই মুহূর্তে যারা ক্ষমতা রয়েছেন, তারা বিভিন্ন সময় যারা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, যাদের পয়সা নিয়ে তারা রাজনীতিতে নেমেছেন, শেখ হাসিনার জামানাতে যাদের পয়সা নিয়ে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, যাদের হুকুমে মানে এই রাজনৈতিক দলগুলো গঠন করেছে আওয়ামী লীগের পরামর্শে, সেই সকল রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ অকথ্য ভাষায় এখন সেনাবাহিনীকে এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভীষণ রকম একটা অ্যালার্মিং, এবং এর পেছনে সুদীর্ঘ প্ল্যান আছে। আমাদের এই সেনাবাহিনী যদি না থাকে, 18 কোটি মানুষের মধ্যে যে ঐক্য রয়েছে, স্বাধীনতা এই সেনাবাহিনীর যতটুকু সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা দিয়ে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী এটা তো যেভাবে আমাদের ভূখণ্ডটিকে তা না হলে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ এতদিন আমাদের অবস্থা সিকিমের মতো কারণে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো ধরুন 18 কোটি মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া, মানুষের স্বাধীনতা আন্দোলনে তাদেরকে ট্রেনিং দেওয়া, এই কাজগুলো সেনাবাহিনী করতে পারে এবং সেনাবাহিনী এই কাজগুলো এটা তো অসম্ভব একটা ব্যাপার, এতে কোনো সন্দেহ আপনি বলতে পারেন। তার যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে নামে, তাহলে এই বাহিনীটির অস্তিত্ব টিকিয়ে রাখাটা খুব কঠিন। এবং বলতে গেলে বিদেশি শক্তি যেটা চাচ্ছে যে সেনাবাহিনীটা ডিসব্যান্ড হয়ে অকার্যকর হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং এটা হয়েছে অনেক দেশে। দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর কি ক্ষমতা, মানে মানুষের মন থেকে যে মানে আর্মি এবং মুছে যে সেখানে টোটাল ম্যানপাওয়ার ছিল 8 লাখ, 9 লাখ জন ছিল, তার মধ্যে প্রায় 2 লাখ ছিল রিপাবলিকান গার্ড। আমাদের দেশে যেমন র্যাব বা আমাদের দেশে যেভাবে রক্ষী বাহিনী করা হয়েছিল, ওভাবে সবচেয়ে ইফেক্টিভ পার্টি বাথ পার্টি, সেই বাথ পার্টির অনুকরণে সেনাবাহিনীর মধ্যে একটা পার্টিজান করা হয়েছিল, সেটা হলো রিপাবলিকান, মানে যেটা বলা হয় সেই আর্মি এবং মূল বাহিনী সবটা ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল, নতুন করে সেনাবাহিনী গঠন করা হয়েছে সেখানে। তো সেই যে মানে বিপ্লবী গার্ড বাহিনী, যেটা এখন রেভলিউশনারি গার্ড, যেটা ইরানে আছে, তো প্রতিপক্ষ যখন আসে প্রথমেই বাহিনীকে ডিসব্যান্ড করে দেওয়া হবে। একইভাবে ধরুন লিবিয়াতে গাদ্দাফির যে বাহিনী, সেটাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। তারপর কিউবাতে যখন ফিদেল ক্যাস্ট্রো আসলেন, পুরো বাহিনীটাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং ইরানের যে 79 সনে যে ইরান বিপ্লব হলো,
এর ফলে ইরানের যে সেনাবাহিনী এটাকে পুরো ডিসব্যান্ড করে নতুন একটা বাহিনী গঠন করা হয়েছে। আমি একটা উদাহরণ দিলাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে জার্মানিতে, তারপরে বলশেভিক মেনশেভিক বিপ্লবের পর রাশিয়াতে, তারপরে পোল্যান্ডে, মানে যেখানে বিপ্লব হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী পুলিশের সাথে কোন রকম ভাবে অস্তিত্ব সেখানে কত টাকা পেয়েছেন এবং তার সঙ্গে আরো 124 জন কতজন লোক ছিল, 71 একটা যুদ্ধ জয়লাভ করার পরেও আমরা পাকিস্তান থেকে যারা ফেরত এসেছে 121 জন ছিল, সবাইকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে এবং একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে। এই যে গল্পটা আমার কাছে এটা ভীষণ গল্পই মনে হচ্ছে জিনিসটা। তো আপনি এটা আপনার বাহিনীকে ডিসব্যান্ড না এই যে জিনিসটা এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা অন্য কোনো দেশে হয়, অন্য কোনো দেশে হয়। যে কত নিচে এনিওয়ে, এখন এই সেনাবাহিনী নিয়ে যে পেশাগত কোনো ব্যাপার আমাদের দেশের অনেকের বক্তব্য, বিশেষ করে যারা ভারত বিরোধী, তাদের ভারতের বিরুদ্ধে কিছু করতে পারে না, 1 ঘন্টা তারা টিকতে পারবে না, সারাক্ষণ এখানে ভারতের ঘুটু যে সমস্ত লোকজন বসে আছে তাদেরকে তোয়াজ করে এই ধরনের অপপ্রচার। আর এই ধরনের অপপ্রচারের ফলে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে যায়, আর বিদেশি শক্তির চাপ যদি বাড়তে থাকে এবং কোন রাজনৈতিক শক্তি যদি নতুন করে উত্থান তাদের হয়, সেক্ষেত্রে আমরা এরকম একটা সুসজ্জিত বাহিনী হারিয়ে ফেলবো। সেটা বায়োগ্রাফি হতে পারে, সেটা অটোবায়োগ্রাফি। 2 নম্বর হলো যে সকল অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করুন যে রয়্যাল বেঙ্গল তাদেরকে কিন্তু পোষ মানিয়ে সে কিন্তু ঠাট্টা মশকরা বঙ্গবন্ধুর ভক্ত, কিন্তু সে সার্কাসের বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে সিংহকে নাচতে বলা হয়, লেখা সম্ভব, বাঘকে হার করতে বলা হয়। ওই যে ভিতরের যে মানে আত্মজীবনী সার্কাসের বাঘ সিংহের খেলা তো আপনারা দেখেছেন, ঘটনার ভিতরে প্রবেশ করতে পারে। তদ্রূপ এটা বাইরের লোকের সেনাবাহিনীর একই অবস্থা, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে বনের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে তাদেরকে আলাদা ক্যান্টনমেন্ট রাখা হয়, আপনাকে জানেন কেন এই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছে বা করা হয়? পৃথিবীর প্রথম ক্যান্টনমেন্ট কোনটা? জাস্ট একটা তথ্য দেই। আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশর জয় করলেন, তুমি জাস্ট খালি বলে দিলে সেই সময়টিতে এই প্রথম তিনি সেনাবাহিনীর জন্য সেই কায়রোর অদূরে তিনি তো ভাই তুমি যদি সাংবাদিক, তুমি এই সমস্ত মূল রাজধানী যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে গিয়ে তিনি একটা ক্যান্টনমেন্ট তৈরি করলেন। না মানে ঠিক আছে, যদি কেউ তাদের সেই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জন্য বাজার টাজার করার জন্য মার্কেট তৈরি করেছিলেন। আল খালিলি, সম্ভবত কায়রোতে গিয়ে দেখবেন আল খালিলি পুরনো মার্কেট, মসজিদও তৈরি করলেন, আমর ইবনুল আস মসজিদ। খুব ভালো এই প্রথম সেখানে ইতিহাসে ক্যান্টনমেন্ট তৈরি হলো। এর কারণ হলো মুসলিম ইনভেনশন যেটা হয়েছে, ইনভেশন যেটা হয়েছিল, সেই বিজয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বিজয় ছিল মিশর। তো সেখানে দীর্ঘদিন ধরে রোমান আর্মি ছিল, তো রোমান আর্মি ছিল দীর্ঘদিন ধরে সেখানে, মানে ক্লিওপেট্রা ছিল, রোমান আর্মি ছিল, টলেমি বংশ রাজত্ব করেছে, তার আগে ফেরাউনরা রাজত্ব করেছে 5000 বছর ধরে। ফলে ওখানকার যে টোটাল রাজনৈতিক সিস্টেমটা একটা অন্যরকম সিস্টেমের মধ্যে, এখন আপনি বলতে পারেন, এবং সেই সিস্টেমের অনুকরণ করতে গিয়ে এই প্রথম গ্যারিসন তৈরি করে মুসলিম সাম্রাজ্য আমর ইবনুল আস, যে এই শহরের মধ্যে সেনাবাহিনীকে রাখা যাবে না। তো ধরুন এই যে সেনাবাহিনী রেগুলার রাখা, লালন পালন একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। তারা বিদ্রোহ করবে, তারা মানে আপনি চিন্তা করেন যে জেনেসারি বাহিনী, মানে প্রথম বেতনভোগ রেগুলার আর্মি উসমানীয় খেলাফত তারা তৈরি করেছিল। এদের হাতে অনেক উসমানীয় সম্রাট মরেছে, কিন্তু বাহিনী ডিসব্যান্ড করা হয়নি। এই বাহিনী দ্বারা সারা পৃথিবীকে তারা জয় করেছে। এখন সম্রাট, যে সম্রাট মরেছে সে তার অকর্মণ্যতার কারণে মরেছে, আর যে সম্রাট তাদেরকে ব্যবহার করতে পেরেছে এই বাহিনী দ্বারা তারা পৃথিবী জয় করেছে। এই যে সেনাবাহিনী নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, কথা বলে বিরক্ত দেখানো হচ্ছে, সেনাবাহিনীকে কথা বলে বিরক্ত দেখানো হচ্ছে, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে
প্রশ্ন তোলা হচ্ছে, আমি মনে করি যে যারা সকল কথাবার্তা বলছে তাদেরকে আইএসএসবির একটা পরীক্ষাতে বসানো উচিত। আমি তো আইএসএসবি দিয়েছি, সেই আইএসএসবি তে পরীক্ষায় দেওয়া উচিত যে তারা কয়জন পাস করেন। সেকেন্ডলি হলো সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা ডিএমএ তে যে ট্রেনিং নেয় 2 বছরের, সেই ট্রেনিং এ এদেরকে একটু 2 বছর না 2 মাস ট্রেনিং দিলে কয়জনের মাঝে থাকে কোমল শিখ থাকে আর কয়জন সেখানে টিকে থাকে সেটা হলো দেখার বিষয়। কাজেই ওখানে যারা আছে তারা অন্য ধাতুতে গড়া মানুষ। আপনারা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকে ঘোড়া দেখলে ঘোড়া চলতে পারে, এরা ঘোড়া চলতে জানে, এরা পাহাড়ে চলতে জানে, এরা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে আকাশ থেকে, এরা বন্দুকের সামনে মরে যায়, যুদ্ধ করে। এইটা একটা আলাদা সম্প্রদায়, আলাদা ওদেরকে তৈরি করা হচ্ছে। তাদের কাছ থেকে আমাদের মতো ব্যবহার আশা করাটা কোনো অবস্থাতে ঠিক না। কিন্তু এখন যা কিছু হচ্ছে এই সময়টাতে মনে হচ্ছে, আমি ডিসএগ্রি করছি, এগুলো আসলে